পুলিশটারে পাইলে কইতাম তুই দাঁড়াই থাক ভাই, আমি একটা গুলি করি। একটা জীবিত মানুষ, সুস্থ মানুষের চোখে একটা গুলি লাগলে কেমন লাগে, আর তুই তো আমার অনেকটি করছিস, আমি তোর একটা করবো ভাই, দেখ তোর কেমন লাগে। দুচোখ ভরা স্বপ্ন ছিল মা পারভিন ও তার পরিবারের, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে এক ছাত্রকে বাঁচাতে গিয়ে নিজেই পুলিশের নির্মমতার শিকার হন এই মা। একটা স্যারা দুই চোখ দিয়ে রক্ত বাইরিতে আসছিল, এই অ্যাঙ্গেল থেকে আমাকে দেখছে, দৌড় মারা গেছি, যার পর ওটা বুকে জড়াই ধরছি, ধরা পরে কয়েকে আমাকে একটু উঠাইয়া ডাক্তার কাছে নিয়ে যান না মা। আমাকে বাবা দেখতেছি দাঁড়া। ওই পারের থেকে থানার থেকে কতগুলা পুলিশ বাইরে এলো, বাইরে হেরা বইয়ে এইভাবে এইভাবে সমানে গুলি করতেছিল ওনাকে, ও দাঁড়ানো অবস্থা আমার বুকে। পরে আমি এক হাত দিয়ে আমি না করতেছি, গুলি করতে না, চিল্লাইতেছি। পরে ওই সাইড থেকে দুইটা পুলিশ আমার এই চোখে, ওগো পিস্তল শেষ হওয়া পর্যন্ত, গুলি শেষ হওয়া পর্যন্ত আমার এই চোখটা একটা ড্যামেজ করে ছাড়লো। এমন কঠিন বাস্তবতার শিকার অনেকেই এখনো হাসপাতালে, দু চোখের আলো এখন অন্ধকারে। আমার বাম চোখে পড়ছে, ফিডে, মাথায়, ঘাড়ে, মুখে, এগুলো মিলে অনেক জায়গায় পড়ছে। মোট 72টা গুলি পড়ছে আমার শরীরে। এখনো ডাক্তার বলতে পারতেছেন এখন মানে যে গুলিটা পজিশনে আছে তারা চেষ্টা করবে। ড্যামেজ বলতে একবার বাদ, মানে তার যে ভালো হইব তার কোনো গ্যারান্টি বাংলাদেশের ডাক্তার হয়তো বা নাও দিতে পারে। ওই সব রোগীদেরকে আলাদাভাবে সিলেক্ট করে অন্যভাবে ওদেরকে দেখানো দরকার বাইরে ডাক্তার দিয়ে। যে ছাত্রদের ডাকে এই আন্দোলনে বীর যোদ্ধারা, সেই বৈষম্য বিরোধী সমন্বয়কদের মুখোমুখি সমাধান কোথায় টিম? যারা গুরুতর আহত তাদেরকে নিজ চোখে দেখুন এবং তাদের অবস্থা পর্যালোচনা করে দ্রুততম সময়ের মধ্যে, এটি আসলে কত দ্রুত, আমি চাই যে সময়টি আগেই পার হয়ে গিয়েছে, এখন যত দ্রুত সম্ভব যাদের অবস্থা খুব বেশি খারাপ তাদেরকে যেন বিদেশে নিয়ে যাওয়া হয়। 24 জুলাই বিপ্লব এটা কোনো সাধারণ আন্দোলন ছিল না। যারা জুলাই বিপ্লবে নিজেদের জীবন বাজি রেখেছিলেন, জীবন বাজি রেখে বুলেটের সামনে গিয়েছিলেন, তারা যে কত বড় যোদ্ধা এবং দুঃসাহসিক ভূমিকা রেখেছেন সেটা কেবলই হাসপাতালে আসলেই বোঝা যায়, জানা যায়, শোনা যায়। এখনও অনেকেই পঙ্গুত্বের শঙ্কায় আছেন, এখনও অনেকেই চোখ হারানোর ভয়ে রয়েছেন। এই মানুষগুলো এখনও হাসপাতালে কাতরাচ্ছেন, তাদের পরিবার পরিজনের জন্য আগামীতে কি করতে পারবেন কিংবা কোনো ভূমিকা রাখতে পারবেন কিনা, কিংবা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন কিনা জানেন না। সরকারের যে সহযোগিতা, চায়নার যে ডক্টররা এসেছেন, কিংবা উন্নত চিকিৎসার যে ব্যবস্থা, তা নিয়েও মনের মধ্যে আছে নানা রকমের ভয়, ভীতি, শঙ্কা। কেননা উন্নতি হচ্ছে না খুব বেশি। চিকিৎসকদের চিকিৎসায় তারা খুশি, তবে তারা চান সরকার যেন আরও বেশি তৎপর হয়ে এই মানুষগুলোর পাশে দাঁড়ান। আমরাও আরও ভেতরের কথাগুলো শুনতে চাই, এই মানুষগুলোর আর্তনাদ জানতে চাই এবং শোনাতে চাই দেশের মানুষকে, যারা দেশ পরিচালনা করছে তাদেরকে। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত সমাধান কোথায় অনুষ্ঠানে। অনেকেই মনে করেন 24 জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকারের নীতি নির্ধারকদের নির্দেশে এদেশের মানুষের উপর পুলিশ এবং দলটির নেতাকর্মীরা যেভাবে মরণাস্ত্র ব্যবহার করেছে তা বাংলাদেশের ইতিহাসেই আগে কখনো হয়নি। হাজারো রক্তের বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিজয় এসেছে। শেখ হাসিনাও দেশ ছেড়ে পালিয়েছে হেলিকপ্টারে। এ যাত্রায় আন্দোলন সফল হয়েছে, প্রশান্তির বড় শ্বাস নিচ্ছেন দেশের মানুষ। কিন্তু যাদের রক্তের বিনিময়ে এলো এই দেশের নতুন রূপ, তাদের অনেকেই এখনো হাসপাতালে দীর্ঘশ্বাস ফেলছে অন্তর্বর্তী সরকারের ধীর উদ্যোগে। এখনো চোখের জলে ভেসে আসছে আক্ষেপের এক একটা করুণ কাহিনী। এখন কি করবো বলেন? মাটি দিতে পারি না হাঁটতে পারি।
এখানে কি আছে দেখতে পাচ্ছ? কিছুই দেখতে পাচ্ছ না? মানে ওই যখন গুলি লাগছে তারপর থেকেই চোখ দিয়ে আর কিছু দেখতে পাচ্ছ না তুমি? ব্রাহ্মণবাড়িয়ার মাত্র 14 বছরের ইয়ামিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার এক চোখের আলো হারিয়ে গেছে প্রায়। এখন ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন 6ষ্ঠ শ্রেণীর এই ছাত্র। সব জায়গায় ঘুরতি, একটা মোবাইলে নাই যে করুম করে কম। অতদিন পর আমরা এখানে ভর্তি পাইছি, ওই ট্রিটমেন্ট পাইছি, এগুলা করতেছি। তখন বলছে যে একজন ওই ম্যাডামে ডাক্তারের দেখবে, কালকে দীক্ষা সেরা এরপর অপারেশনের ডেট নেবে। এই আমাদের কথা। ইয়ামিন জানায়, জুলাই মাসে আন্দোলনের শুরুর দিকে ব্রাহ্মণবাড়িয়ার ভাটেরা থানায় বিজিবির গুলিতে এলোমেলো হয়ে যায় তার জীবন। ইয়ামিনের এই বুকের অংশটাতে খেয়াল করলে দেখবেন অনেকগুলো ছড়া গুলি। তার বক্তব্য অনুযায়ী প্রায় 72টি গুলি তার শরীরে লাগে এবং পরবর্তীতে 2টো গুলি মাত্র বের করা সম্ভব হয়। এখনও পর্যন্ত প্রায় 70টির মতো গুলি ইয়ামিনের শরীরে আছে। এখনও জানে না যে ঠিক কীভাবে কতদিনে এই গুলিগুলো তার শরীর থেকে বের করা সম্ভব হবে। এখনও চোখের বাম পাশের যে অংশটা, এই বাম পাশের অংশে গুলি আছে এবং মাথার এই সাইডের অংশতেও বেশ কয়েকটি গুলি আছে তার। হঠাৎ বিজিবি আইসা আমার উপরে গুলি করছে, তখন সেই জায়গায় অনেকগুলো লোক ছিল, এদের মধ্যে আমারই উপরে পড়ছে, তারপর আমার বাম চোখেও পড়ছে, ফিডে, মাথায়, ঘাড়ে, মুখে, এগুলো মিলে অনেক জায়গায় পড়ছে। মোট 72টা গুলি পড়ছে আমার শরীরে। পুলিশের বুলেটের সামনে জীবন বাজি রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ছাত্রকে বাঁচাতে গিয়ে আজ নিজেই অন্ধপ্রায় পারভিন। 18 জুলাই যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হন এই মা, তবুও বাঁচাতে পারেননি ওই ছাত্রকে। যাত্রাবাড়ি আইসা দেখি অনেক মানুষ আহত হইয়া পড়ে আছে, মৃত্যু। কিন্তু একটা সেরা আর একটা নীল ফিতার মতন একটা ফিতা গলায় ছিল, হাতে ছিল গড়ি। আর এই যে নতুন স্টিচ প্যান্টগুলো বাইরেছে না ছেলেদের, এই প্যান্টটা পরা ছিল, এর কিনে একটা গেঞ্জি পরা, 2 চোখ দিয়ে রক্ত বাইরিতে ছিল। ও এই অ্যাঙ্গেল থেকে আমাকে দেখছে যে আমার এই চোখ দিয়ে সবসময় পানি পড়ে। আমাকে দেখছে, আমি রোজগার মতন একটা বাটি, ভাতের বাটি আর তরকারি বাটি মিন্টি ব্যাগে থাকে, পর আমি ওটা পালাই থুইয়া দৌড় মারিয়া গেছি। যার পর ওটা বুকে জড়াই ধরছি, ধরা পরে কয়েকে আমাকে একটু উঠাইয়া ডাক্তারের কাছে নিয়ে যান না মা। আমাকে বাবা দেখতেছি দাঁড়া। তারপরে ওরা দাঁড় করালাম, দাঁড় করানোর পরে দিয়ে যাত্রাবাড়ি থানা থেকে সাইন্স ক্লাবের গাড়িগুলো আছে না, আমি এই ব্রিজের নিচে আসছিলাম, ওই পারের থেকে থানার থেকে কতগুলা পুলিশ বাইরে এলো, বাইরে হেরা বইয়ে এইভাবে সমানে গুলি করতেছিল ওনাকে। ও দাঁড়ানো অবস্থা আমার বুকে, পরে আমি এক হাত দিয়ে আমি না করতে আসি, গুলি করতে না, চিল্লাইতে আসি। পরে ওই সাইড থেকে 2টা পুলিশ আমার এই চোখে, ওগো পিস্তল শেষ হওয়া পর্যন্ত, গুলি শেষ হওয়া পর্যন্ত আমার এই চোখটা একটা ড্যামেজ করে ছাড়লো। বড় আশা নিয়ে ঢাকায় আসেন তারা। ঘরে 27 মাসের ফুটফুটে এক সন্তান, 9 বছরের চোখের মণি ইব্রাহিম খলিল। তবুও কাজ শেষে ঘরে ফেরার সময় গুলিবিদ্ধ ওই ছাত্রের ডাকে মূল সড়কে নেমে তাকে বাঁচানোর চেষ্টা করেন তিনি। কিন্তু শত চেষ্টার পরেও চোখের সামনে যা দেখেছেন তা সিনেমার গল্পকেও হার মানায়। গুলিগুলা দান করার পরেও না আমি হাত দিয়ে দিই, কল ছাড়লে যেরকম ফানি বের হয় না, এরকম ফানি মতন রক্ত যাইতেছে আমার। না আমার এইটা যন্ত্রণা, আমিও সিলেতেছে, ওই আমার ফিসে ওর যেটি গুলি করতেছে ছিটকে ছিটকে আমার এনে রক্ত পড়তেছে। আর ও তো আগে থেকে গুলি হতো, পরে আমার এই রক্ত যাইতে 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 না আমিও সিলেতেছি, এক পর্যায়ে আমার রক্ত যাইতে আমি ওইখানে ওটা লইয়ে গুল্লা দিয়ে ফিরে যাই। ফিরে যাওয়ার পরে থেকে এর মধ্যে কিসে দুমা নাকি ছাড়লো, নাক মুখ জ্বলতেছে মরিচের মতন।
মরিচের মতন এগুলা জ্বলতাছে, এর মধ্যে আমি ওরা ডাকতেছি, কোনো সারা শব্দ নাই। হাত দিয়ে নাকে হাত দিলাম, কোনো সারা শব্দ নাই। কিন্তু দুর্ঘটনা আমার যে সময় ছিল, চিপাই চিপাই মানুষ লুকানো ছিল, কেউ আসে নাই পুলিশের ডরে। তারা আসলে তারাও গুল্লি খাইবে, কেউ আসে নাই। একটা ব্রয়লার মুরগি যেভাবে জবাই করলে দাবড়ায়, ওরকম দাবড়াইছি আর কাঁদছি, চিল্লাইছি, কেউ বাঁচাও, কেউ আসে নাই। এই সময় ওই আদামরা ছিল, চালাইতে আছে, একটা গুল্লা এক করে উঠে, একটা গুল্লা এক করে উঠে, কিনা এরকম না, এক করে উঠে। আর আমি এক হাতে না করতেছি, সিলাইতেছি, ওটা সাইডের থেকে একটা চিকন করে লম্বা পুলিশ গালাগালি করলো, আল্লাহ মাফ করুক, বাঞ্চি বাচ্চা ইচ্ছা করে আমার চোখটার মধ্যে গুলি করছে, আমি হাত দিয়ে না করে কিনলে গিয়া। ওরা বড় মাদ্রাসা আছে না, ওইদিকে হুজুররা যেন আইসে, বলে টুলে আগুন লাগাইছে, টুলে আগুন লাগাইছে, পুলিশগুলো ওইদিকে দৌড় মারছে। পরে এইদিকে যারা সিপাহি ছিল, অনেকগুলো মানুষ বাইরেছে, 2টা মহিলাও বাইরেছে। বাইরে নেই পরে মহিলাটারে তুল, মহিলার তুল, আর ওই ফুলাডা তুল, ফুলাডার উঠে কখন কানে শুনতে আসি, ছেলেটা তো মারা গেছে। এখন অনেকটা ইশারায় চলেন ছোট্ট সন্তান ইব্রাহিম আর দুধের সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় পারভিন। এই আন্দোলনে 5 আগস্ট পুলিশের নির্মমতার শিকার হন তার স্বামী রুবেলও। বৃদ্ধ মানুষের মতন হয়ে গেছি ভাই, আমার এই জীবনটা আমার নিজের কাছে ভালো লাগে না। হ্যাঁ, বাইরে করছে তো, এর কিনা ডিব্বায় জনজন আইছে এতগুলি, এখানে তা তো দিছে, ঢাকা মেডিকেলে তা তো দেয় নাই, ঢাকা মেডিকেলে তা দেয় নাই। একের এত বড় ডিব্বা আমার স্বামীরে দেখাইছে, গুলির কোনো হিসাবই নাই। জনজন আইছে, বাড়িটা স্টিলের বাড়িতে থুইছে না, জনজন আইছে। স্ত্রী যখন 18 জুলাই গুলিবিদ্ধ হয়, তখন থেকে আমি 1 সেপ্টেম্বর পর্যন্ত, 1 সেপ্টেম্বর এই জাতীয় চক্ষু বিভাগে ভর্তি হয়েছে, পর থেকে আমি চিকিৎসা ফ্রি পেয়েছি। আর 18 জুলাই থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত এই 1.5 মাস আমার ঘরের টিভি ছিল, আলনা, শোকেস, খাট, এগুলো সব বিক্রি করে আমার এই বউয়ের চিকিৎসা আমি চালাইছি। কোথাও থেকে 10টা টাকা সহযোগিতা বা কোনো ফ্রি চিকিৎসা আমি পাইনি। 5 আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যখন উত্তাল বাংলাদেশ, তখন রাজধানীর মোহাম্মদপুরে কলেজ গেটের কাছে গুলিবিদ্ধ হন সোহেল। ঘরে এই ছোট্ট সন্তানদের রেখে দেশের প্রয়োজনে রাজপথে নেমে আজ এক চোখের আলো নিভু নিভু প্রায়। এই এক চোখ দিয়ে যা দেখে মনে হয় যে দূরের ধারেরটা দূরে রয়েছে, ওরকম মনে হয় যে মনে করেন হাঁটা চলা করলে কিসে একটা পাশে গাড়ি আসতেছে না কি আসতেছে কিচ্ছু বুঝতে পারি না, খালি একটা ওই লাইটের আলোটাই বই। এইটা ঠিক আছে। এখন ডাক্তার যেটা বলছে যে আমরা চেষ্টা করব, যদি এখন মনে করেন আমরা গুলিটা বাই করার চেষ্টা করবো, আর যদি বেশি ভিতরে থাকে তাহলে ওটা আর বাই করা সম্ভব না। খুলনার বাগেরহাটে পুলিশের গুলি আর আওয়ামী লীগের হামলার বিপরীতে ছাত্রদের সঙ্গে নিজেদের শক্ত অবস্থান জানান দেন মল্লিক হাফিজুর রহমান লিটন সহ জনতা। তিনি জানান 5 আগস্ট আন্দোলনে হামলার শিকার হয়ে এখন চোখ হারাতে বসেছেন। এখন আমি বাম চোখে তো দেখতে পারি না, বাম চোখ খুলতে পারি না, আর ডাইন চোখ আস্তে আস্তে ইনজুরি হয়ে ছোট হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমার অবস্থা। এখন ডাক্তার বলছে আমাদের ট্রিটমেন্ট আমরা করছি, ঠিক আছে। এখন আল্লাহর কাছে, আল্লাহই জানে। আশা আছে বলতে ঠিক আছে, ভয়ও আছে, ঠিক আছে, কারণ ওই আপনার নার্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের তো দ্রুত লাগবেই, কারণ আমাদের তো জীবন চলতেছে না, আমাদের সংসার চলতেছে না, আমরা কিভাবে বাঁচবো, আমাদের কিভাবে, আমি নয় এইখানে বেডে বসে এই সরকারি ডাইল পানি খাইয়ে আমি ট্রিটমেন্ট করতেছি, কিন্তু আমার সংসারটা কিভাবে চলতেছে, এইটা তো আসলে এই দেশের জনগণের একটু ভাবা উচিত। মাথায় সমস্যা হলে যে ধরনের আমাকে দেখতে পারে না, উল্টাপাল্টা করে, তারপরে আপনার এই নিউরোসায়েন্সে নিয়ে গেছিলাম, এখান থেকে বলছে নিউরোসায়েন্সে দেখাতে, সেখানে যে এইসব ট্রিটমেন্ট করে আনি, তারপরে ওষুধ খায়, এখন একটু স্বাভাবিক, কিন্তু চোখের কোনো পরিবর্তন নাই, চোখের পর্দা পড়ে গেছে, এই সমস্যা। এখন আমাদের পরিবারে তো খুবই সমস্যা, 2টো বাচ্চা আছে, আমার বৃদ্ধ শ্বশুর আছে, এই এখন
চিকিৎসারও কোনো মানে চিকিৎসা করার পরে কোনো পরিবর্তন নাই, চোখের একই অবস্থা, চোখ খুলতেই পারে না, টাইনে ধরে ডুরাপ দেওয়া হয়, তখন বলে যে একজনটা 4-5টা দেখে। এরা বলতেছে আমাদের চিকিৎসা শেষ, এখন আপনারা আল্লাহর ইচ্ছাই বলে, কিন্তু আমাদের তো কোনো পরিবর্তন নাই, চোখেরও কোনো পরিবর্তন নাই বা সরকারি কোনো সহযোগিতা আমরা পাই নাই। এখন আমরা মানে খুব বিপদের ভিতর আছি, খুবই সমস্যার ভিতর আছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুর দিকে ঢাকার যেসব এলাকা সবচেয়ে বেশি উত্তপ্ত ছিল তার মধ্যে উত্তরা অন্যতম। আন্দোলনের শুরুতেই আজমপুরের রাজপথে নেমে পড়ে টঙ্গী কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র ইমরান। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে সে, বাংলাদেশকে নতুনভাবে দেখার আশায় এবার একটা চোখও হারাতে বসেছে ইমরান। পুলিশ আর বিজিবি আর ছাত্রলীগ তারা ছিল মানে ওইদিকে, মানে ওই পাশে ব্রিজের অপোজিট হিসাবে, মানে থানার ওই সাইডে ছিল। তখন আমরা মানে শান্তিভাবে সব কিছু চাইছিলাম, কিন্তু তারা মানে জিনিসটা মানে মোটটা ঘুরাই দিছে। হঠাৎ করে এক সময় মানে টেস্ট শেল মারা শুরু করে, তখনই মানে তারা নিক্ষেপ, মানে বোমা নিক্ষেপ, ও আবার ওই যে আপনার ড্রোন দেওয়া উপরে থেকে মানে নিক্ষেপ করে। মানে ওই সময় মানে ঘটনাটা মানে এইভাবে ঘটছে, মানে আমরা কল্পনা ভাবি নাই আমরা যে এইভাবে একটা যাবো এত সুন্দরভাবে সবাই মিলে, আর তারা এইভাবে জিনিসটা করবে সেটাও ভাবতে পারি নাই। এক পর্যায়ে তারা হঠাৎ করে এরকমভাবে মানে ওই যে ছিটা বুলেট, রাবার বুলেট, গুলি ছড়াছড়ি মানে হঠাৎ করে শুরু করে দিছে। তখন মানে আমাদের হাতে তো তখন কিছু ছিল না, তখন আমরা এইভাবে মানে হাত খালি, তখন আমরা দৌড় দিছি, সবাই দৌড় দিছি। দৌড় দেওয়ার সময় মানে দৌড় দি মুখে আমরা আরও সামনে এগিয়ে যেতে মানে তারা কোনো গুলি বা কোনো কিছু না চালায়, আমরা সুস্থভাবে চাইছিলাম জিনিসটা, কিন্তু তারা এই জিনিসটা হতে দিল না। হঠাৎ এক পর্যায়ে মানে উপরের থেকে আপনি ব্রিজ, আবার ওই যে বাসা, ওই জায়গার থেকে মানে হঠাৎ করে তারা গুলিগুলা ছড়াইছে। মানে এক পর্যায়ে মানে হ্যাঁ ছাদে, আর ওই যে হেলিকপ্টার উপরে দেওয়া মানে আসছিল পানি গ্যাস। তারপর হঠাৎ এক পর্যায়ে মানে আমার মাথায় মানে বুঝতে পারিনি যে কি হয়েছে, এমভাবে লাগছে মানে ওইখানে আমি সাথে সাথে পড়ে গেছি, যে একবারে অজ্ঞাত অবস্থায়, মানে কোনো জ্ঞান বা কিছু ছিল না। তখন মাথায় এখানে গুলি লাগার পরে মানে চোখে লাগছে, আমি তখন তো হুঁশ তো হারাই ফেলাইছি। হাতে আপনি যে গলায় কিছু আছে, মানে শরীরে বিভিন্ন জায়গায় অনেক জায়গায় আছে। ইমরান হোসেন অনেক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন, একাই আছে। মা বাবাকে ছোটবেলায় হারিয়েছেন, এখন উত্তরা আজমপুরে তিনি যেভাবে গুলিবিদ্ধ হয়েছেন, তারপরে অচেতন হয়েছেন, এরপরে যে চিকিৎসাগুলো হয়েছে তার বর্ণনা আপনারা শুনেছেন। কিন্তু এখনও শরীরের মধ্যে তার এই হাতের এই অংশগুলোতে, ঠিক এই অংশতে এখনও দেখা যাচ্ছে, এবং এই পেছনের দিকের এই যে কালো কালো যে স্পটগুলো আছে, এখানে গুলি আছে। এই গুলিগুলো বের করার জন্য ডাক্তারের পক্ষ থেকে তাকে বলা হচ্ছে, কিংবা তাকে পাঠানোর অন্য হাসপাতালে পাঠিয়ে এই চিকিৎসাটা করার কথা বলা হচ্ছে। এখন ইমরান হোসেন আছেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতালে, তার চোখের চিকিৎসা চলছে। একই সঙ্গে গুলিগুলো বের করা দরকার তার শরীরের ভালোর জন্য, কিন্তু তিনি একা যেতে পারছেন না। কার সঙ্গে যাবেন কিংবা কিভাবে যাবেন, কিভাবে তার চিকিৎসা চলবে, সে বিষয়গুলো অনেকটা অজানা এবং দুশ্চিন্তা গ্রাস করছে এই ইমরান হোসেনকে। চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব একজন এতিম ইমরান হোসেনের পাশে সরকার থাকবে, এবং সেটা দ্রুত হবে, যেন আর দেরি না হয়, যেন আর হেলা না হয়। গত 18 জুলাই উত্তরায় চোখে গুলি লাগলে মুহূর্তেই রাস্তায় পড়ে যায় বাবা মা হারানো এতিম ইমরান। যে সরকার এখন বর্তমানে আসছে, এই সরকার ভালো, অনেক ভালো, কিন্তু ভালো থাকলেও মানে সে পদক্ষেপটা মানে এখনো নেওয়া হচ্ছে না। মানে ওইখান থেকে মানে দীর্ঘদিনের পদক্ষেপটা এখনো নেওয়া হচ্ছে না। একটা পুনর্বাসনের কথা ছিল, মানে করার কথা ছিল। যারা আহত হয়েছে, যার মা বাবা নাই, যে এখানে চিকিৎসা শেষ হলে কোথায় থাকবে, চোখ তো একটা হারাইছে, এটা নিয়ে এক দুঃখ নাই, দেশের জন্য কিছু করতে পারছে। কিন্তু সরকারের এটা করার দরকার ছিল যে অতি দ্রুত পুনর্বাসন করাটা, কিন্তু তারা এখনো পদক্ষেপটা নেয় নাই। এই যে আমাদের মতো সন্তান, যেরকম আমার বাবা নাই, মা নাই, আর যার কাছে বড় হয়েছিলাম, তারাও এখন নিজে চলতে পারে না ঠিক মতো, পরের খায়। আবার দ্বিতীয়ত মানে তারা নিজেই কষ্টে আছে, তাদের ঘরে একটা মেয়ে আছে, আর আমি এত বড় হয়ে গেছি, আর আমার এই অবস্থা, তারা কিভাবে এটা কি কোনোভাবে সম্ভব? নিজেরটা নিজেই মানে কইরা খাইতে হইব। ইবাদ হোসেনের অবস্থা আরো ভয়াবহ। 19 জুলাই নরসিংদীর বেলানগর জেলখানা মোড়ে গুলিবিদ্ধ হলে দুই চোখের আলোই হারাতে বসেছে সে। দুই চোখ সহ শরীরে পুলিশের অন্তত 33টি ছোড়া গুলি লাগে তার। ডাক্তার অপারেশন করছে, সুন্দর হয়েছে, তারপর আমাদের উন্নত চিকিৎসা প্রয়োজন, যেহেতু আমাদের এই চোখ দিয়ে সারা জীবন চলা সম্ভব না।
আমাদের পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে এবং উন্নত চিকিৎসার ব্যবস্থাও করতে হবে। তারপরও ডাক্তার এখানে আমাদের দাবি ছিল যে উন্নত চিকিৎসা ব্যবস্থা করার। আমাদের এখানকার ডাক্তাররা চীনা ডাক্তার নিয়ে চীন থেকে ডাক্তার আসছিল, আমাদের ট্রিটমেন্টও দেওয়া হচ্ছে, কিন্তু চীনা ডাক্তার কি বলছে বা আমাদের চোখের বিষয়ে ওরা কিছুই বলে নাই। তারপর আবার বলছে যে নেপাল থেকে ডাক্তার আসবে। আমাদেরকেও বলা হয়েছে যদি প্রয়োজন হলে আমাদের চীনেও বাইরে দেশেও পাঠানো হবে, কিন্তু এখনও তা বাস্তবায়ন করা হয়নি। মা হিসেবে তো এটা আমি মেনে নিতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হলো আমার ছেলে যে চোখে না দেখে, এই তো জন্মের পরে পৃথিবীটা দেখছে, এখন যদি দেখতে না পারে এর চেয়ে বেশি কষ্ট আমাদের কাছে। কারণ ওর যদুর কষ্ট আমরা দেখতে পাবো, ও বলে যে আম্মু আমি কতদিন ধরে তোমাদের কাউকেই দেখি না, তো এটা আমার কষ্ট না? এখন যদি সারা বছর এরকম থাকে এটা তো মানে নেওয়া সম্ভব না। সরকারের কাছে আমার একটাই দাবি, উন্নত চিকিৎসা দিয়া আমার ছেলের চোখের আলো ফিরিয়ে দেওয়া হোক, আর ওর সারা জীবনের চলার একটা ব্যবস্থা করে দিন। ও তার মাকে বারবার বলছিল যে আম্মু আমি তোমাদেরকে কতদিন ধরে দেখি না। এই কথাটা যে কত কষ্টের, এই কথাটা যে কত বেশি ভাবায় একটা সন্তানকে, সেটা যার চোখটা বন্ধ হয়ে গেছে কিংবা চোখ দিয়ে দেখতে পারছেন না তারাই হয়তো বুঝতে পারবেন। মা বারবার দাবি করছেন উন্নত চিকিৎসা, ঠিক যেভাবে যত দ্রুত করলে চোখের আলো স্বাভাবিকতা ফিরে আসে সেটা নিশ্চিত করতে যেন এই সরকার সবচেয়ে বেশি ভূমিকা রাখে। কেননা এই ছেলেগুলো যারা ইন্টারমিডিয়েট পড়ছে, স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, তারা যেভাবে আন্দোলনে যায় সেই ছাত্র জনতার ভূমিকার উপর ভিত্তি করেই আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার বসেছে, দেশ পরিচালনা করছে। আগে তাদের সুস্থতা, তারপরে বাংলাদেশের অন্য সংস্কার। নরসিংদীর বেলানগর জেলখানার মোড়ে পুলিশের নির্বিচার গুলিতে গুরুতর আহত হন মোজাম্মেল হকও। শরীরে তার অন্তত 40টি গুলি লেগেছে। যে আসছে ঠিক আছে, আমাদেরকে ভিজিট করে গেছে, দেখে গেছে, চোখের কন্ডিশন দেখে গেছে, কিন্তু আমি মনে করি শুধু গেলে ভিজিট করা না, একবার সম্পূর্ণ একটা টিম নিয়ে একটা মানে এরকম একটা করুক। আমি মনে করি হসপিটালে যারা ভালো হতেছে ভালো, আর যাদের চোখ একবারই বাদ হয়ে গেছে এরকম লোক সিলেক্ট করে ওদের আলাদাভাবে একটা ট্রিটমেন্ট দেওয়া দরকার, যে যাদের চোখ একবারই বাদ, যে বাংলাদেশের ট্রিটমেন্টে রিকভারি হয়, এরকম একটা কিছু উদ্যোগ নেওয়া দরকার। যাদের ভালো হইতেছে এটা তো আলহামদুলিল্লাহ, আর যাদের ভালো একবারই মানে ড্যামেজ বলতে একবার বাদ, মানে তার যে ভালো হইব তার কোনো গ্যারান্টি বাংলাদেশের ডাক্তার হয়তো বা নাও দিতে পারে। ওই সব রোগীদেরকে আলাদাভাবে সিলেক্ট করে অন্যভাবে ওদেরকে দেখানো দরকার, বাইরে ডাক্তার দিয়ে, যারা কিনা অন্যভাবে প্রযুক্তি দিয়ে তাদের ভালো করতে পারে। চোখও যদি না থাকে তাহলে আর জীবনে বাচ্চা থেকে আর কোনো নেই। আমি মা আজকে 2-3 দিন যাবত আমার ছেলের আমি বুঝে স্যার পারতাছি না, মানে অনেকই করতেছে যে আমি কি করব মা, আমি আমার বাচ্চা না বাচ্চা একসময় আমি মা মরেই গেছি। বাবা আমি মা, আমার একটা সন্তান, ওর কথা শুনে আমিও ওর সাথে আমি ওরে বুঝাইতাম পারি না যে আমার কীরকম লাগে, তাও আমি সান্ত্বনা দিতেছি। তো আমার ছেলেরা যদি উন্নত চিকিৎসা দিয়ে চোখটা ফিরিয়ে দিত, আমি সরকারের কাছে আল্লাহর কাছে বাবা আমি শুকরিয়া আদায় করি। সন্তান আন্দোলনে গেছে শুনে জীবনের ঝুঁকি নিয়ে গাজীপুর বাইপাস সড়কে যান বাবা মাহবুবুর রহমান। এরপর পুলিশের নির্মমতার শিকার হন তিনি। ছেলে গেছিল আন্দোলন, ছেলে বাস পাশে আমি পেছন থেকে আমাকে মারি দেয়। এবার যে হচ্ছে ছোট ডাক্তার যে কাব করে আসেন, যে ডাক দিই নেই, তাতে মনে করি আমি এরকম হয়েছে হওয়ার সাথে আমাকে মারি দিছে। আমি তো পড়ে গেছি। পুলিশে করছে, পেছন থেকে পুলিশে এভাবে ঘুরে দেয়, সবাই কাছে পুলিশে সরাসরি এইখানে থাকা পাখি যে বেশে দেখছি ও পাকা ফাঁস করে মারি ছিল সরাগুলি। হ্যাঁ, এখান থেকে মনে মাথায় চোখে লাগছে, চোখ 6টা, তারপরে মাথা 6টার মধ্যে বাড়ি করছে কিছু, আর মধ্যে এখনো মধ্যে 5-6টা, 4টে কি 5টা আছে এখনো। 3 মাস ধরে আমার রুগীটা যে এইভাবে আছে, রুগীটার পাশে আমার কত টাকা খরচ হচ্ছে, এটা কি সরকার দেখার মতো কি তার ক্ষমতা নাই? সে দেখতে না পারে, তার লোককে পাঠাক যে দেখেন ওই ফ্যামিলিটার কি খবর, যেহেতু টিভি ছাড়ছে, যেহেতু তার সংবাদপত্রে ছাড়ছে, যেহেতু অনেক কাগজপাতি তার পাঠানো হয়েছে, সে কেন কোনো এনজিও থাকে কোনো সাহায্য সহযোগিতা পায়?
এটা আমার কথা। কেন আমরা সহযোগিতা পাই না, কোনো এনজিও থাকি না? আহত বীর যোদ্ধাদের এমন নানা প্রশ্নের উত্তর খুঁজতে আমরা কথা বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকারের সঙ্গে। আমরা বারবার রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন আমাদের স্বাস্থ্য বিষয়ক উপকমিটি আছে, তাদের মাধ্যমে বরাবর স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিভিন্ন সময় ডাটা প্রোভাইড করা হয়েছে। এখন স্বাস্থ্য মন্ত্রণালয় কতটুকু রেসপন্স করছে তার উপর নির্ভর করবে এই রোগীদের আসলে সামনে কি হবে। যারা গুরুতর আহত তাদেরকে নিজ চোখে দেখুন এবং তাদের অবস্থা পর্যালোচনা করে দ্রুততম সময়ের মধ্যে, এটি আসলে কত দ্রুত, আমি চাই যে সময়টি আগেই পার হয়ে গিয়েছে, এখন যত দ্রুত সম্ভব যাদের অবস্থা খুব বেশি খারাপ তাদেরকে যেন বিদেশে নিয়ে যাওয়া হয়। সবার চোখে চশমা, ক্ষতিগ্রস্ত চোখ, এমন একটা অবস্থা যে কেউ কেউ এক চোখে আর দেখতে পারে না। কারো কারো অবস্থা এতটাই খারাপ যে দুই চোখেরই এখন আলো নেই অবস্থা। আলো ঠিক আসবে কিনা সেটাও বুঝে উঠতে পারছেন না। ডাক্তাররা চিকিৎসা করছেন, অপারেশনের পরে তাদেরকে দোয়া করতে বলছেন যেন আল্লাহ তাদের চোখের আলো ফিরিয়ে দেন। কিন্তু এখানেই এই মানুষগুলো থেমে থাকতে চান না। যদি ন্যূনতম সুযোগ থাকে চোখের আলো ফিরে আসার, তাহলে তাদের তাগিদ হচ্ছে যেন দেশে কিংবা বিদেশে উন্নত চিকিৎসার মাধ্যমে ওই অতটুকু আলো ফিরিয়ে আনা যায়, যেন তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, স্বাভাবিকভাবে চলতে পারেন, নিজেদের এবং পরিবারের পাশাপাশি দেশের জন্য ভূমিকা রাখতে পারেন। সরকারের চেষ্টা রয়েছে, কিন্তু সেটাকে আরও গতি বাড়ানোর তাগিদ এই মানুষগুলোর। প্রিয় দর্শক, আপনার জেলা এলাকা কিংবা আশপাশের জনভোগান্তি, বিড়ম্বনা কিংবা নানা অসঙ্গতির কথা আমাদের জানান। আমাদের জানতে যোগাযোগ করুন পর্দায় দেখানোর ঠিকানায়। আর হ্যাঁ, ভালোর শুরুটা কিন্তু করতে হবে নিজেকে দিয়েই। যেভাবে এই যোদ্ধারা বাংলাদেশের একটা নতুন রূপ এনে দিয়েছে, তাহলেই এই বাংলাদেশ বদলে যাবে, আমূল পরিবর্তন হবে নিশ্চয়ই।